নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, এই কুশল জিজ্ঞাসায়, এই কুশল কামনায়, ক্যাল কলিংয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান কেমন আছেন। খোদ মাইকেল বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। কিন্তু সে মরণ কেমন? মরণ রে তুহু মম শ্যাম সমান, সেই রকম মরণ, নাকি যে মরণ আমাদের সম্মানের সঙ্গে মরণ কাম্য, যেটা আমরা বলে থাকি, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। এই যে সম্মানের সঙ্গে মৃত্যু নিয়েই সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়, যেখানে খোদ বিচারপতি একটা হিন্দি সিনেমার গানকে কোট করে বলছেন যে রোতে হুয়ে আতে হ্যায় সব, হাসতে হুয়ে জো জায়েগা। কিন্তু আমাদের তার অনেক আগে আমরা বাংলায় ছোটবেলা থেকে এই কবিতাটা শুনে এসেছি, যখন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো এই ধরনের যে মরণ, যখন আমরা মরণের সময় কাঁদতে হবে না, আমরা হাসি মুখে চলে যেতে পারবো, এটাই বোধহয় মানুষের একটা বিরাট ইচ্ছা। আর এই ইচ্ছে থেকেই আসছে ইচ্ছে পত্র, ইচ্ছে মৃত্যু। আজকে এই ইচ্ছে মৃত্যু নিয়ে যে আলোচনা চতুর্দিকে চলছে, তার অনেক কিছুই হয়তো আমরা ঠিক মাটির মতো করে বুঝতে পারিনি। সেই মাটির মানুষদের কাছাকাছি বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর মল্লীনাথ মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু, আমাদের এই স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। তো এই জিনিসটা যদি একটু আমাদের আগে বলেন, যে জীবন আর মৃত্যু, তার মাঝে যে সরু সুতোয় ঝুলছে, এই জীবন কোথায় শেষ হয় আর মৃত্যু কোথায় শুরু হয়? হ্যাঁ, জীবন মৃত্যু, এই যে ঘটনাটা আপনি যেরকম বললেন যে মরণে তুহু মম শ্যাম সমান, এটা তো রবীন্দ্রনাথের কথা। কিন্তু সেই একই রবীন্দ্রনাথ আবার কিন্তু বলে গেছে, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ একই লোক একবার বলছে যে আমি মৃত্যুকে বরণ করতে চাই, আবার একবার বলছেন যে আমি মৃত্যু চাই না, বাঁচতে চাই। অর্থাৎ আমাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন রকম শারীরিক মানসিক প্রেক্ষাপটে আমাদের বাঁচবার ইচ্ছেগুলোও কিন্তু পরিবর্তিত হয়। তাহলে জীবন আর মৃত্যু, এই জীবন আর মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে আছে মেনলি তিনটে ঘটনা। এক হচ্ছে আমাদের মস্তিষ্ক, দুই হচ্ছে ফুসফুস, এবং তিন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এই বিজ্ঞানের ভাষায় এই তিনটে যখন সুস্থভাবে চলছে তখনই জীবন আছে, এবং তিনটে যখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে তখন মৃত্যু। এতে কোনো প্রবলেম নেই, চলছে চলুক, বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাক। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই তিনটে অর্গানের মধ্যে একটা বা দুটো বিকল, অথবা একটা বা দুটো চলছে, তিনটেই একসাথে ভালো করে চলছে না, অথবা তিনটেই একসাথে বন্ধ হয়ে যায়নি, সেইখানেই ডায়লেমা, সেইখানেই সমস্যা। কি করব? এটা কি জীবন নাকি এটা মৃত্যু? তাহলে এই যে জীবন মৃত্যুর মাঝখানে যে সরু সুতো, সেই তিনটে অর্গানকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে বোঝা যাবে। যেরকম ধরুন নিষ্কৃতি মৃত্যু বা ইচ্ছা মৃত্যুর কথা বলা হচ্ছে, তো সেখানে আমি আজকে বসে আছি, আমি কথা বলছি, তার মানে আমার ফুসফুস চলছে, আমার ব্রেন চলছে, নইলে হার্টও চলছে, নইলে তো আমি এসব করতে পারতাম না, কথা বলতে পারতাম না। এই অবস্থা থেকে আমি যদি মৃত্যু চাই, তাহলে দুরকম, এক হচ্ছে ডাইরেক্ট মৃত্যু, আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট মৃত্যু। ডাইরেক্ট মৃত্যু মানে আমি চাইছি যে আমার আর ভালো লাগছে না বাঁচতে, সেটা হয়তো কোনো কঠিন মানসিক রোগ থেকে, বা আমার শারীরিক এমন কোনো রোগ, ধরুন ক্যান্সার, বা ধরুন পেটের কোনো অসুখ, বা ধরুন আমার হাত পা কাটা গেছে, আমার চলাফেরায় আমার অক্ষমতা, এই জীবন রেখে আর কি লাভ, আমি মরে যেতে চাই। তো সেক্ষেত্রে আমি যদি ডাক্তারবাবুদের কাছে গিয়ে বলি যে আমাকে মৃত্যু দেওয়া হোক, তখন ডাক্তারবাবুদের হাতে, মানে আমাদেরই হাতে কিছু ওষুধ, কিছু ইঞ্জেকশন আছে, যেগুলো দিলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, যেগুলো দিলে ফুসফুস থেকে হাওয়া নেওয়া আর হাওয়া ছাড়া বন্ধ হয়ে যাবে, তাহলে মৃত্যু হবে।
আর এই যে মৃত্যু সেটা হচ্ছে ডাইরেক্ট বা অ্যাক্টিভ ইউথেনসিয়া বা ইচ্ছা মৃত্যু। তো এই ডাইরেক্ট বা অ্যাক্টিভ ইউথেনসিয়া বা ইচ্ছা মৃত্যু কিন্তু এখনো ভারতবর্ষে স্বীকৃত নয়। এটা স্বীকৃত, পৃথিবীর কিছু কিছু দেশে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেখানে অবশ্যই বিভিন্ন রকম আইনের কথা ভেবে সেগুলোকে আগে থেকে অনুমতি নিতে হবে। লিগ্যাল ফ্যামিলি যে পার্সন চাইছে তার মৃত্যু হোক তার নিজস্ব মতামত। এটা গেল ডাইরেক্ট ইউথেনসিয়া বা অ্যাক্টিভ ইউথেনসিয়া। এবারে আসছে প্যাসিভ ইউথেনসিয়া, অর্থাৎ যেটা কিনা ডাইরেক্ট নয় বা ইনডাইরেক্ট। সেটা কীরকম একটু আলোচনা দরকার। এই যে আগে বললাম তিনটে অর্গ্যান, হার্ট, লাংস আর ব্রেন, তিনটের মধ্যে কোনো একটা বা দুটো অঙ্গ ভালোভাবে কাজ করছে না। ধরুন আমার হার্টের যে রেট 80টা বিট প্রত্যেক মিনিটে করা উচিত, সেই হার্ট 80টা বিট করছে না, হার্টের বিট এসে দাঁড়িয়েছে 20। তো যদি 20 হার্টবিট কারোর হয়, সে সেরকমভাবে চলতে পারে না, তার কিন্তু কিছুদিনের মধ্যে যে কোনো সময় মৃত্যু হতে পারে। তো যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? পেসমেকার। পেসমেকার আইদার টেম্পোরারি অথবা পার্মানেন্ট। তাহলে যে লোক পেসমেকার নিয়ে বেঁচে আছে তার যদি আজকে মনে হয় যে আমি আর বাঁচব না, সে যদি বলে আমার পেসমেকারটা খুলে নাও, তাহলে কিন্তু এটা ইনডাইরেক্ট ইচ্ছা মৃত্যুর সমান। তারপরে ধরুন লাংসের কথা আসি, ফুসফুসের কথা আসি। ফুসফুস ভালো করে কাজ করছে না আমার, তো ভালো করে ফুসফুস না কাজ করবার জন্য আমাকে রাত্রেবেলা শ্বাসকষ্ট হয়, আমাকে ঘরে অক্সিজেন নিতে হয়, বা আমাকে দিনের বেলাতেও অক্সিজেন নিয়ে আমাকে বেঁচে থাকতে হয়, বা কোনো কঠিন অসুখে হাসপাতালে ভর্তি হয়েছি সেই সময় আমাকে অক্সিজেন দিতে হচ্ছে, ভেন্টিলেশন করতে হচ্ছে, বা বাইপ্যাপ দিতে হচ্ছে, সিপ্যাপ দিতে হচ্ছে। এইসব ঘটনাগুলো আমরা শুনে থাকি। তার মানে ফুসফুস ঠিক করে কাজ করছে না। এই যে পরিস্থিতি আমরা জানি, আমাদের খবরের কাগজের পাতায় চোখ রাখলে আমরা দেখতে পাবো কিছু বিশেষ ব্যক্তিত্ব আছেন বিভিন্ন ক্ষেত্রে, যে যারা কিন্তু চলাফেরা করেন না বা বিভিন্ন জায়গায় যেতে পারেন না। কেন না? তাদের বেশি চলাফেরা করলে শ্বাসকষ্ট হয়, অক্সিজেন নিয়ে চলতে হয়। তো সেরকমই যদি কোনো মানুষ ভাবে আমি অক্সিজেন নেব না, আমি বাইপ্যাপ নেব না, আমি ভেন্টিলেশনে থাকবো না, তার কাছে কিন্তু সেটা ইচ্ছা মৃত্যুর সমান। ব্রেনের ক্ষেত্রে কিন্তু ব্রেনটা তো আর আমাদের ডাইরেক্ট কন্ট্রোলে নেই। ব্রেনের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তো আমরা জেগে আছি আর মরে গেছি, এর মাঝে কিন্তু ব্রেনের 4টে স্টেজ, এ, বি, সি এবং ডি। স্টেজে যাকে আমরা বলি আমি ঘুমিয়ে আছি, স্লিপ। স্টেজ বি এবং সি বেসিক্যালি হচ্ছে এমন দুটো স্টেজ যে স্টেজে অপারেশন করা হয়। মানে যখন আমরা অপারেশনের সময় বলি অ্যানাস্থেসিয়া করা হচ্ছে, তার মানে স্টেজ বি অথবা স্টেজ সি তে পেশেন্ট আছে, যেখানে ডাক্তারবাবু নিয়ন্ত্রণ করেন, ডাক্তারবাবু নিয়ন্ত্রণ করে। আর স্টেজ ডি মানে হচ্ছে এটা কোমা স্টেজের আগে, যেখান থেকে আর ফেরানো যাবে না। ওই এ হচ্ছে যে কোনো সময় নিজে আমি ফিরে আসতে পারবো, এ মানে ঘুমোচ্ছি, যে কোনো সময় জেগে উঠতে পারবো। বি এবং সি ডাক্তারবাবুদের কন্ট্রোলে। যদি খুব ডিপ অ্যানাস্থেসিয়া চাই, যদি খুব প্রলং অপারেশন চাই, তাহলে কিন্তু স্টেজ সিতে। কিন্তু যদি ভুলবশত ওই সিটা একটু ডিপার সি হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ডিতে চলে যাবে, সেটা চুলের ফারাক একেবারে, মানে কোমা স্টেজে চলে যাবে, কোমা স্টেজে চলে যাবে চুলের ফারাকে। কাজেই ডাক্তারবাবুদের সেখানে কিন্তু অনেক বড় দায়িত্ব এসে যায়। তো এই যে স্টেজের এ, বি, সি, ডি, ডি স্টেজ মানে মোটামুটি কোমা ধরে নিচ্ছি, মানে সেখান থেকে আর ফেরত আসা যাবে না।
তো যখন আমরা বলি ব্রেন ডেথ, তখন তো আমরা পারমিশন দিচ্ছি যে ব্রেন ডেথ মানে তো পেশেন্টের হার্ট চলছে, ব্রেন ডেথ মানে পেশেন্ট হয়তো নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু ব্রেনটা ডেথ। তা ব্রেন ডেথ পেশেন্টকেও তো আমরা বলছি যে তার অর্গ্যান ট্রান্সপ্লান্টের পারমিশন দিচ্ছি, ধরে নিচ্ছেন যে সে আর বাঁচবে না, সে আর বাঁচবে না। তো সেক্ষেত্রে তো এত সমস্যা নেই। তাহলে সমস্যা হচ্ছে যখন আমাদের এই হার্ট অর্ধেক কাজ করছে, যখন আমাদের লাংস বা ফুসফুস অর্ধেক কাজ করছে। তাহলে সেই জিনিসগুলোকে আমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে যে কোন অর্গ্যান কাজ করলে কতটা তার কার্যকারিতা নর্মালি আছে আর কতটা সেটাকে আর্টিফিশিয়াল দিক থেকে কার্যকারিতা রাখছি। তাহলে এই যে সুপ্রিম কোর্ট যে কথাটা বললো যে এক হচ্ছে যে টার্মিনালি ইল, এক নম্বর একটা পয়েন্ট বলেছে, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তিনি আছেন ওই যেটা মানে কোনো না কোনো কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলছে, অথবা আপনি যেটা বললেন মানে কৃত্রিম হৃদযন্ত্রের সাহায্যে সে বেঁচে আছে, অর্থাৎ এই ধরনের কৃত্রিম যন্ত্রের সাহায্যে তিনি বেঁচে আছেন। এই দুটো ক্ষেত্রে আমরা ইচ্ছে মৃত্যুর ব্যাপারটা হবে। তো সেটা আপনি কিভাবে একটু ব্যাখ্যা যদি করেন যে কোন কোন ক্ষেত্রে আমরা সেটা করতে পারবো? হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে আমরা তো 3টে অর্গানের কথা বললাম, শুধু যে হার্ট, লাংস আর ব্রেন, এছাড়াও তো কিডনি আছে। কিডনি বেঁচে থাকার জন্য অবশ্যই দরকার। কিডনি যদি ফাংশন না করে তাহলে তো ডায়ালিসিস। আমরা তো জানি যে বহু মানুষ তারা প্রত্যেক সপ্তাহে 2বার 3বার করে ডায়ালিসিস করে বেঁচে আছে। কেন এখনো তারা কোনো কিডনি ডোনেশন করছে সেরকম কারো সন্ধান পাননি। তো তার জন্য যদি ডায়ালিসিস বন্ধ করে দেওয়া হয় বা সে যদি বলে আর ডায়ালিসিস নেব না, তো তার ইচ্ছা মৃত্যু। কিন্তু এইটা বলি, এই দেখুন মানে আমার আত্মীয়দের মধ্যে কদিন আগে এরকমভাবে মারা গেলেন, উনি প্রায় 200টা ডায়ালিসিস নিয়েছেন। আচ্ছা, এইবার ধরুন ডায়ালিসিস তিনি নিয়ে যাচ্ছেন, বাড়ির লোকেরা নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে। দুটো সমস্যা হয়, এক হচ্ছে যে তিনি নিতে চাইবেন না হয়তো, সেটা আপনি যেটা বললেন। আরেকটা হচ্ছে অনেক সময় সামর্থ্যের অভাব দেখা দেয়। এই 150-200 ডায়ালিসিস করা খুব চারটিখানি ব্যাপার নয় আজকের দিনে। তো বাড়ির লোকের যদি সামর্থ্য না হয়, সেটাকে কিভাবে মানে এই যে মানে সেটা তাহলে বেআইনি হয়ে যাবে বলছেন? না, এই যে একটা কথা গেল রব উঠছে, সবই নাকি জালিয়াতি হবে, তো ভেন্টিলেশন কেন হঠাৎ খুলে নেওয়া হবে? আর তাহলে ভেন্টিলেশনটা দেওয়া হলো কেন? এইটাই তো যখন দেওয়া হচ্ছে, যখন তার ফুসফুসের ফেলিওর হচ্ছে, তখনই তো জিজ্ঞেস করতে হবে ডাক্তারবাবুকে যে ডাক্তারবাবু ভেন্টিলেশনটা কেন দিচ্ছি। তাহলে এই কথাটাই বলি যে দর্শকরা খুব ভালো করে একটু জেনে রাখুন যে এখন থেকে এই নতুন আইনের পরিপ্রেক্ষিতে আমাদের বাড়ির লোককে যখন আমরা মানে হাসপাতালে বা নার্সিংহোমে বা কোথাও ভর্তি করছি, তখন ভেন্টিলেশনে যদি দিতে হয় তাহলে আমাদের কি কি পয়েন্ট আমাদের চেক করে নেওয়া উচিত, এই চেক পয়েন্টসগুলো যদি একটু বলেন আপনি। হ্যাঁ, ভেন্টিলেশন বলে নয়, ভেন্টিলেশন হোক বা টেম্পোরারি পেসমেকার হোক বা ডায়ালিসিস হোক, কেন দিতে হবে, কতদিন পরে এর কার্যক্ষমতা স্বাভাবিক ফিরে আসবে, আদৌ আসবে কিনা, কত খরচা হবে, এবং এটা বন্ধ করে দিলে রুগীর মৃত্যু ঘটবে কিনা, এগুলো জেনে নিতে হবে। তাই আমার কিডনি কাজ করছে না, সারা জীবন কারোর কিডনি কাজ করবে এরকম কোনো গ্যারেন্টি নেই। আমি ডায়ালিসিস নেব না, আমি যদি ডায়ালিসিস না নিই তো আমার মৃত্যু হবে, তো তার জন্য তো ইচ্ছা মৃত্যুর ঘটনাটাই সেখানে আসবে না। কিন্তু আজকে আমি ডায়ালিসিস নিতে বিভিন্ন কারণে বলছি আর ডায়ালিসিস নেব না, তখনই সমস্যাটা আসবে যে কেন নেবেন না, তার মানে আপনি ইচ্ছে করে মরে যেতে চান। তো তেমনি আমাকে ভেন্টিলেশন দেওয়া হলো, আমার বাড়ির লোক বললো হ্যাঁ ডাক্তার ভেন্টিলেশন দিন, এবার 1 মাস পরে বললো আর খরচা টানতে পারছি না, এবারে ভেন্টিলেশন বন্ধ করে দেওয়া হোক। তাহলে তখন প্রশ্ন আসবে যে হ্যাঁ তাহলে খরচার জন্য তাহলে এবার ইচ্ছা মৃত্যু। তাহলে যখন দেওয়া হয়েছিল তখন কেন জিজ্ঞেস করেননি যে এই অসুখ থেকে আদৌ ফিরে আসবার চান্স আছে কি না? যদি তখনই কেউ বলে যে আমরা ভেন্টিলেশনে দিতে চাই না বা এর খরচা আমরা টানতে পারবো না, আপনারা যদি বিনা পয়সায় ভেন্টিলেশন দিয়ে পেশেন্টকে সারা জীবন বাঁচিয়ে রাখুন, তাতে আমার পরিবারের তরফ থেকে কিছু বলার নেই। তাহলে তো এই ইচ্ছা মৃত্যু জিনিসটা অ্যারাইজই করে না। আসলে এই জিনিসটা অ্যারাইজ করছে কারণ আমাদের কিছু অজ্ঞতা বা জানবার ভুল থেকে। তাহলে যতক্ষণ না আমরা কৃত্রিম মানে যন্ত্রের সাহায্যে
মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা না করতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ইচ্ছে মৃত্যু সংক্রান্ত আইন কার্যকর হচ্ছে না তার ক্ষেত্রে, তাই তো? একদম তাই। আচ্ছা, একটা তো বলা হলো যে ইচ্ছে পত্র একটা তৈরি করতে হবে, উইল তৈরি করতে হবে, এবং একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে এবং গিয়ে সেটা রেজিস্ট্রি করতে হবে, এবং তার কপি সব জায়গায় থাকবে। এবং তারপর সেটা যখন সেই পেশেন্ট চাইবেন সত্যিকারের ইচ্ছা মৃত্যু, বা তার বাড়ির লোক চাইবে, তখন তাহলে আমাদের দেখছি যে এটা ডিপেন্ড করবে যে 2 সদস্যের কমিটি একটা তৈরি হবে তাদের উপরে। সেইটা কারা করবেন, সে কমিটিতে কারা থাকবেন? সে কমিটিতে ডাক্তার থাকবে, সে কমিটিতে আইন বিশেষজ্ঞ থাকবেন, এবং তারপরে দুটো কমিটি যখন স্থির করবে যে হ্যাঁ এটা ঠিক, তখন সেটা পাঠিয়ে দেওয়া হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে। এতে কিছু লোক যারা হয়তো, আজকাল তো দেখছি পাতার পর পাতা খবরের কাগজে যে বাবা মাকে মারধর করছে, রাস্তায় গিয়ে নামিয়ে দিয়ে আসছে, ইত্যাদি, সর্বশক্তিমান। হ্যাঁ, দুর্নীতি সর্বশক্তিমান, কাজেই তারা এই অ্যাডভান্টেজ নেবে। তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যেরকম 20 সপ্তাহ অবধি গর্ভপাত, এটা কিন্তু আইনের দ্বারা একদম সিদ্ধ, কোনো অসুবিধা নেই। তো 20 সপ্তাহের পরেও ডাক্তারবাবুরা কি গর্ভপাত করান না? যেখানে কিনা শিশুটির মানসিক বিকলাঙ্গ হওয়ার চান্স বেশি, শারীরিক বিকলাঙ্গ হওয়ার চান্স বেশি। অনেক সময় আমরা জানি, আমিও জানি, আমরা পেশেন্টদের হেল্প করবার জন্য করে দিই। তো সেগুলো হচ্ছে একটা গুড ফেইথে কাজ করা, এবং আইনের সবার উপরে হচ্ছে মানবিকতা, মানবিকতা ধরে কাজ করি। এবং আজকে কি সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে না, হাইকোর্ট অর্ডার দিচ্ছে না? আমরা জানি এই বারাসাতের ঘটনা, আমরা জানি কিভাবে 25 সপ্তাহের, কিভাবে 34 সপ্তাহের গর্ভপাত কোর্ট অনুমোদন করেছে, স্বীকৃতি দিয়েছে। তেমনি এই যে 20 সপ্তাহ অবধি এখন যে গর্ভপাত আইন সিদ্ধ, তার মধ্যেও কি স্ত্রী ভ্রূণ হত্যা হচ্ছে না? হচ্ছে। কিন্তু সারা পৃথিবীতে যখন আজকে গর্ভপাত 34-36 সপ্তাহ অবধি অনুমোদিত দরকারে, তখন ভারতবর্ষে আমরা আইন করতে পারছি না। কারণ আমরা সবসময়ই ভাবি যে আইনের অপব্যবহার হবে। আরে আইনের অপব্যবহার তো হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে। রাস্তা পার হতে গিয়ে জেব্রা ক্রসিংয়ের ওপর কজন জেব্রা ক্রস দিয়ে পার হবে? তাহলে কি রাস্তা ক্রস করাই উঠিয়ে দেবো, নাকি জেব্রা ক্রসিংটাই উঠিয়ে দেবো? আইনও থাকবে, সেগুলো সাধারণ লোক সেগুলোকে মানবে। কিছু লোক থাকবে যারা আইন মানবে না, যারা আইন ভাঙবে। আমাদের নজর হবে, সরকারের নজর হবে সেই দিকে লক্ষ্য রাখা। সাধারণ মানুষকে রাস্তা পার হতে দাও, তাদের জন্য জেব্রা ক্রসিং খুলে রাখো। তা এটাতে হচ্ছে কি, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, যারা মৃত্যু আর জীবনের মধ্যে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, তাদেরকে মুক্তি দাও। আর আমরা এত কথা বলবো কেন? আমরা আজকে হিন্দু ধর্মে শুধু যদি বলি, আমি হিন্দু ধর্মের কথা বলতে পারি, অন্য ধর্মের আমার অত ভালো জানা নেই। তবে আমরা তো কথায় কথায় বলি, যা নেই ভারতে তা নেই মহাভারতে। তো মহাভারতে তো ভীষ্মর ইচ্ছা মৃত্যু, তো আমরা সেই নিয়ে টিভি সিরিয়াল দেখছি, আমরা সেই নিয়ে সিনেমা করছি। তাহলে তো সেগুলোকে পাতার থেকে বাদ দেওয়া উচিত, সেসব পাতা ছিঁড়ে ফেলা উচিত, যে কেন ভীষ্মর ইচ্ছা মৃত্যু হবে। আর ইচ্ছা মৃত্যু সেকালেও হয়েছে, তাহলে একালেও মানুষকে সম্মান জানাতে হবে। জীবন মৃত্যু পায়ের ভিত্ত, চিত্ত ভাবনাহীন। তার মানে জীবনকেও যতটা আনন্দে উপভোগ করতে হবে, মৃত্যুকেও ঠিক ততটাই আনন্দে উপভোগ করতে হবে, আনন্দে বরণ করে নিতে হবে, বরণ করে নিতে হবে। আজ আমাদের মানসিকতার চেঞ্জ দরকার। চেঞ্জটা কি? আমরা যেরকম, আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তো ওনার একটা ভালো কবিতা আছে, সেখানে যারা পড়েন ইন্টারনেট বা এইসব জিনিস তারা জানবেন। তো সেখানে উনি একটা কবিতার মধ্যে লিখছেন যে মানুষ যেমন জন্মাবার আগে আমরা তার প্রিপারেশন করি, যে আমার বাচ্চা হবে, বাচ্চার কি নাম রাখবো। ছেলে হলে এই অনেকে জেনে যায় বা বুঝে যায় যে ছেলে হবে, তাদের জামা কাপড় কিনছে, ঘরের রং পিঙ্ক করছে, দোলনা কিনছে। তো 1 বছর ধরে তো এই প্রিপারেশন চলে। আমরা একটা ক্লিনিকও করি যেখানে বলা হয় প্রি কনসেপশন ক্লিনিক। অর্থাৎ আমি গর্ভবতী হবার আগে ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন জিনিস জানবো যে কি করে করতে হয়।
তাহলে সেই জিনিস যদি থাকে তাহলে মৃত্যুর জন্য আমাদের কিছু কিছু মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি দরকার। শুধু প্রস্তুতি নয়, তার সাহায্য নিতে হবে। সেই সাহায্য কে করবে? ডাক্তার করবে। সেখানে ডাক্তার শুধু পয়সার জন্য করবে না, সেখানে মানবিকতার জন্য করবে, পেশেন্টের পাশে দাঁড়াবার জন্য করবে। কারণ এ তো শুধু জীবন মানেই জীবনের শেষ নয়, এই মৃত্যু মানে আরেকটা জীবনের শুরু। তাহলে সেই জীবনের শুরুর জন্য প্রস্তুতি। বাহ, চমৎকার কথা বললেন। এই কদিন আগে একটা খবরের কাগজে পড়ছিলাম, রবীন্দ্রনাথ কালিম্পংয়ে যখন ছিলেন সে সময় তার খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ে, এবং মানে সেই ডাক পাওয়ার পরে দার্জিলিং থেকে ছুটতে ছুটতে সাহেব ডাক্তার এলেন, এসেই বললেন যে এক্ষুনি এনার অপারেশন করতে হবে, ইনি কাটাকুটি করতে হবে, তাড়াতাড়ি গরম জল করো, এই করো সেই করো। বলছে কি এই এখন কাটাকুটি করবো? না না না, এটা আমরা বলতে পারবো না। ওনার পুত্রবধূ ছিলেন প্লাস মৈত্রী দেবী ছিলেন। না না, তাহলে কি হবে? তো উনি বললেন না 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 না, ও কালকে পর্যন্ত অপেক্ষা করা যাবে না, 12 ঘন্টা পর্যন্ত ওই পেশেন্ট বেঁচে থাকবে বলে মনে হচ্ছে না। ওরা পড়লেন গভীর সংকট, এই ডিসিশন কে নেবে? তখন তার পুত্রবধূ বললেন মৈত্রী দেবীকে, দেখো মৈত্রী, আমি ভেবে দেখলাম আজকে যদি বাবা মশাই বেঁচে থাকতেন, মানে উনি যদি সেন্সে থাকতেন, চেতনায় থাকতেন, তাহলে কিন্তু উনি একটা কথা বলতেন, শরীরে অস্ত্রাঘাত আমি কখনো হতে দেবো না। তো উনি যখন শরীরে অস্ত্রাঘাত হওয়ার বিরুদ্ধে, তখন ওনার মতো করে আমাদের ভাবতে হবে যে সেক্ষেত্রে এই অস্ত্রাঘাতের অনুমতি আমরা দেবো কিনা। এবং ঘটনাচক্রে তারা সেই অনুমতি দেননি, এবং রবীন্দ্রনাথকে যখন কলকাতায় নিয়ে আসা হলো, তারপরে তো উনি সুস্থ হয়ে উঠলেন, আর তিনি বেশ দীর্ঘ জীবন পেয়েছিলেন, কোথাও কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কিন্তু এইভাবেই ভাবা হয়েছিল যে তিনি যদি আজকে চেতনায় থাকতেন, তিনি কি ভাবতেন, তার মতো করে পরিবার পরিজনকে কি তাহলে এখন ভাবতে হবে যে ইচ্ছে মৃত্যুর যদি উইল না থাকে, যদি ইচ্ছে পত্র না থাকে, তাহলে সেক্ষেত্রে কি মানে পরিবার পরিজনকে কিভাবে ভাবতে হবে, বা তার সে সংক্রান্ত গাইডলাইন কি? ভাবতে হবে সবাইকে সচেতনতা বাড়াবার, শরীরে কোথায় অসুস্থতা, সেই অসুস্থতা টেম্পোরারি না পার্মানেন্ট, সেটা ঠিক হবে কি না, কতদিন লাগবে, কত খরচ লাগবে, অসুখ সেরে গেলেও সে সম্পূর্ণভাবে জীবনে ফিরে আসতে পারবে কি না, এই জিনিসগুলো পরিবারের লোকজনকে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে। এবং তারপর তার ইচ্ছে, সেই ইচ্ছেটাকে সম্মান জানাতে হবে। এবং সেটা আমার মনে হয় যে এটা একটা সামাজিক সচেতনতা। ভবিষ্যতে কি হবে বলতে পারবো না, তবে আইনের পথে চলবে, আইন যাতে সবার সহায়ক হয় সেটাই আমরা চাইব। যেটা পেলাম, শুধু জীবনের জয়গান নয়, একই সঙ্গে আমাদের মরণকে বরণ করে নেওয়ার প্রস্তুতি আজ থেকে শুরু হলো, মানে এখন থেকে শুরু হলো। এবং সুপ্রিম কোর্টও কিন্তু যে সংবিধানের যে ধারাটা নিয়ে আলোচনা করেছেন, 21তম ধারা, অর্থাৎ কিনা জীবনের অধিকার, মানুষের ব্যক্তি স্বাধীনতার অধিকার, সেইখানে কিন্তু একই সাথে জীবন এবং মৃত্যুকে ঠাঁই দিয়ে প্রমাণ করে দিয়েছে আজকে সময় এসেছে জীবন মৃত্যুকে আলাদা করে দেখার নয়, আজকে সময় এসেছে জীবন এবং মৃত্যুকে একভাবে দেখার, দুটোকেই বরণ করে নেওয়ার, দুটোকেই সমানভাবে সঙ্গী করে নেওয়ার। নমস্কার, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, এবং আপনাদের যে কোনো সমস্যার কথা, যে কোনো পরামর্শের কথা পাঠান healthcare.bengal@gmail.com। ভালো থাকবেন, নমস্কার।